কংসকারায় কংসহন্তা জন্মিছে অনাগত। নজরুল লিখেছিলেন, দাপরের মথুরায় কংসের অত্যাচার সীমা ছাড়িয়েছিল, আর এই কলির মথুরায় রামবৃক্ষ যাদবের মতো কংসদের কাণ্ড কারখানা আমাদের কার্যত স্তম্ভিত করে দিয়েছে। কিন্তু ঠিক কি রয়েছে এর পেছনে? উত্তর পেতে গত 4 দিন ধরে অন্তর্তদন্ত চালিয়েছে এবিপি আনন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ব্যবহার করে দিনের পর দিন সাধারণ মানুষের মগজ ধোলাই করে দল ভারী করেছেন আজাদ ভারত বৈদিক সত্যাগ্রহীর নেতা রামবৃক্ষ যাদব। আর এ কাজে তার সহযোগী শিলিগুড়ির বাসিন্দা চন্দন বসু নামে আরেক বঙ্গ সন্তান। কোথা থেকে এই সংগঠনের হাতে এই বিপুল পরিমাণ টাকা এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এলো? ক্ষমতাসীন রাজনীতিবিদদের ঠিক কতটা সাহায্য পেলে দেশের রাজধানী থেকে মাত্র 162 কিলোমিটার দূরে বসে একটা পৃথক দেশ তৈরির ষড়যন্ত্র করা যায়? উত্তর খুঁজতে গিয়ে যে সমস্ত তথ্য আমাদের হাতে এসেছে তা যে কোনো থ্রিলারকেও হার মানায়। আগামী 1 ঘন্টায় আপনাদের সামনে তাই তুলে ধরব। দেখুন। নেতাজির নাম ভাঙিয়ে খেলা, আজাদ হিন্দ সরকার তৈরির ডাক। গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আজাদ হিন্দ সরকার আ গই হ্যায় জওহর বাগ মে 15 মার্চ। ডেট লেখা আছে কি এখানে আজাদ হিন্দ তাদের সরকার আসবে। ওইদিকেও লেখা রয়েছে কি আজাদ হিন্দ সরকার জিন্দাবাদ জিন্দাবাদ। আজাদ হিন্দ ব্যাংকের মুদ্রা প্রচলনের আহ্বান। তার দাবি ছিল কি এই ধরনের একটা নোট আনতে হবে ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে এবং আজাদ হিন্দ ব্যাংক, এরকম একটা ব্যাংক তৈরি করতে হবে। এই দাবি রামবৃক্ষ যাদবের ছিল। সাধারণ মানুষকে নেতাজির ফিরে আসার স্বপ্ন দেখিয়ে সাম্রাজ্য তৈরির চেষ্টা। এবং দেখাই যাচ্ছে কি নেতাজি সুভাষ বোস মরেছেন নাকি এটা গুজব, সেই ধরনের একটা পোস্টার দেওয়া হচ্ছে। বিনা ট্রায়াল আন্ডার কাস্টাডি, কিডন্যাপিং, কিডন্যাপার দিল্লি রাজদরবার, এসব ধরনের পোস্টার দেওয়া আছে এখানে। এবং এটাকে নিয়ে কিন্তু সে আন্দোলনে নেমেছিল। দিল্লি থেকে 162 কিলোমিটার দূরের মথুরার বুকে এভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ব্যবহার করে নিজেকে নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল রামবৃক্ষ যাদব। কৃষ্ণের লীলাভূমিতে আজ যাকে লোক চেনে কংস লীলার জন্য। বছর 2 আগে আজাদ হিন্দ সরকার জিন্দাবাদের স্লোগান দিতে দিতে এই 270 একর সরকারি জমি দখল করে বসে রামবৃক্ষ যাদব। লোক জোটাতে সে ব্যবহার করতে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। এক পৃথক রাষ্ট্রের স্বপ্ন দেখাতে শুরু করে রামবৃক্ষ। অনুগামীদের তাতিয়ে তুলতে সংসদ থেকে বিচার ব্যবস্থা সবকিছুকে অগ্রাহ্য করার ডাক দেয়। মথুরার এই জওহরবাগের মধ্যেই কার্যত নিজের এক সমান্তরাল প্রশাসন পেতে বসে সে। গরম বক্তৃতা, নেতাজির আবেগকে ব্যবহার করে মিথ্যে স্বপ্ন দেখিয়ে লোক টানা। গেটের কাছে সব গাছগুলো পড়ে গেছে, গাছের উপরে কিন্তু সব গাছের উপর মাইক লাগানো ছিল। কারণ কি যে ঘোষণাগুলো করতো বা সে যখন বিবৃতি দিত, এখানকার প্রায় 3000 মানুষ থাকতেন, তাদের জন্য সেটা কিন্তু এই মাইকগুলোরকে ব্যবহার করা হতো। সরকারি পার্ক হওয়া সত্ত্বেও এই জওহরবাগে সাধারণ মানুষের ঢোকার কোনো অনুমতি পর্যন্ত ছিল না। এখান থেকে কিন্তু বলা যেতে পারে রামবৃক্ষ যাদবের যে সরকার সেখান থেকে কাজ করত এবং ভেতরে কিন্তু কেউ যেতে পারতো না। সূত্রের খবর, কোনোভাবে বাইরের লোক কেউ ভেতরে ঢুকে গেলে আর তার বেরোনোর উপায় ছিল না। তাদের নাকি জোর করে লিখিয়ে নেওয়া হতো তারা জওহরবাগের নাগরিক, আজাদ হিন্দ ফৌজের অনুগামী। রামবৃক্ষ পদে পদে যেভাবে নেতাজির নাম ব্যবহার করত তার তথ্য অনুসন্ধান করতে গিয়ে এবিপি আনন্দর হাতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। উঠে এসেছে রামবৃক্ষর গুরু তুলসীদাস মহারাজ ওরফে জয় গুরুদেবের প্রসঙ্গ। জীবদ্দশায় যিনিও একইভাবে নেতাজির নাম ব্যবহার করতেন বলে অভিযোগ উঠেছে। 1975 সালের 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে কানপুরে এক বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছিল। বলা হয়েছিল স্বয়ং নেতাজি প্রকট হবেন, কিন্তু শেষ পর্যন্ত হাজির হন রামবৃক্ষর গুরু জয় গুরুদেব, যা দেখে হতচকিত হয়ে সাধারণ মানুষ খেপে গিয়ে পাথর ছুঁড়তে শুরু করে। যদিও জয় গুরুদেবের অনুগামীদের দাবি সেদিন নাকি তাদের গুরুদেবকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়নি। बाबाजी पूरी सुरक्षा व्यवस्था के साथ अपनी गाड़ी में बैठ करके और वहां से चले गए। उसके बाद दूसरा जो मंच था जिस पर हीरालाल दीक्षित जी थे, उन्होंने जब ये कहा कि नहीं यही बाबा जय गुरुदेव सुभाष चंद्र बोस थे, तब आम जनता आक्रोश में आकर के जो भी वहाँ पत्थर, जूते, चप्पल जो कुछ भी क्रिया हुई वो उन पर हुई। গুরু থেকে শিষ্য, জয় গুরুদেব থেকে রামবৃক্ষ। অনেকেই বলছেন নেতাজির নাম ভাঙিয়ে আখের গোছানোর এই খেলা দীর্ঘদিনের। আর রামবৃক্ষের ধ্বংসলীলা সামনে আসার পর সামনে এসেছে এক বঙ্গ সন্তানের নামও, চন্দন বোস, রামবৃক্ষর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী, যার মাথার দাম 5000 টাকা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, মথুরা।
বিজয় কুমার ভাদুড়িয়ার কাছে যাব, সমাজবাদী পার্টির নেতা, এই রাজ্যের প্রেসিডেন্টও। আপনার কাছে আমি প্রথম এবং একমাত্র প্রশ্ন থাকবে যে অখিলেশ যাদব এখনো সিংহাসন তখ্ত আলো করে থাকবেন কেন? নৈতিক দায়িত্ব মেনে তো পদত্যাগ করা উচিত। আমি জানি না আপনি মথুরার জওহরবাগে গেছেন কিনা। জওহরবাগের শুধু আমি যদি ভূগোলে আসি, একদিকে হচ্ছে পুলিশ দফতর, তফসিল অফিস, আদালত, পুলিশের কন্ট্রোল রুম, 2 কিলোমিটারের মধ্যে সেনা ছাউনি, হ্যাঁ, বা 3000 সত্যাগ্রহী, আমি কোট আন কোট সত্যাগ্রহী বলছি, গুলি বন্দুক নিয়ে যারা কারবার করে তারা সত্যাগ্রহী হতে পারে না। তাদের ট্রাক বোঝাই খাবার আসছে, অস্ত্র ঢুকছে শহরের প্রাণকেন্দ্রে, একটা স্বাধীন দেশ। এর যে সরকার এটা অ্যালাউ করে তার তো ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। না দেখুন, আপনি যে বলেছেন, এর আগেও আমি বলেছিলাম, এই তখন কোর্টের মধ্যে কেস ছিল, কোর্টের রায়, আমি আপনাকে বলছি কোর্টের ডেটাটা শুনুন, কোর্টের ডেটা শুনুন। কোর্ট, পিআইএল, কোন সরকারের কোনো ভূমিকাই সেখানে ছিল না। একজন সাধারণ নাগরিক, তিনি জনস্বার্থ মামলা করেন, সেই পিআইএল এ এই জমি উৎখাত করা, যারা জবরদখল করেছে তাদের উৎখাত করার রায় মাননীয় আদালত দেন 20 মে 2015। হাইকোর্টের রুলিং, তারপরে এই 2016 অবধি অপেক্ষা করতে হলো কেন সরকারকে? হাইকোর্ট তো এখন দিয়েছে 20 মে 2015, আমি আবার ডেট বলছি। আর এটা তো আমরা কথা বলছি তার 1 বছর পরে, 1 বছর লাগলো খালি করতে। হ্যাঁ, খালি করতে। শুনুন, ওখানে যে হয়েছে, আপনারা বলছেন যে পুলিশের কিছু ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। ভুল ত্রুটি মানে কি? রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, না রাষ্ট্র, স্টেট উইদিন স্টেট 2 বছর ধরে তৈরি হয়েছে। না 2 বছর কেন, এটা তো ওদেরকে প্রশাসনই দিয়েছিল যখন ওরা চেয়েছিল 2014-তে 2 দিনের জন্য দিয়েছিল। তার 2 দিনটা 2 বছর হয়ে গেল। তারপরে তো ওরা ওখানে ছিল, আমরা কথা করার পর এটা যখন না হলো, ওখানে গেছে, কোর্টের মধ্যে গেছে। কোর্টের যখন রায় বেরিয়েছে, কোর্টে তো পিআইএল হয়েছিল। আপনারা জানেন কোন সরকারের ভূমিকা ছিল না। কেন জানেন না, সরকার কেন যাবে? কেন যাবে না? পাবলিক প্রপার্টিতে একজন দেশ থাকলে সরকার খালি করবে না? শুনুন, পাবলিক যে আপনি বলছেন, আমি যে কার্জন পার্কে আমি টোটাল দখল নেব, সরকার আমাকে খালি করবে না? আমি শুধু নিয়ম বলছি, আমি চুপচাপ বলছি, আমি সেখানে পার্মানেন্ট স্ট্রাকচার। আমি বলছি আপনি যান না, চেষ্টা করুন, সুভাষ দত্ত ওখানে বসে আছেন, আপনি ময়দানে গিয়ে একটা পার্মানেন্ট স্ট্রাকচার বানান না, দেখি কি বছর পার্মানেন্ট স্ট্রাকচার তো তৈরি হয়েছে। তো কি বলছেন? 270 একর জমিতে 2 দিনের নাম করে 2 বছর হলো, সেখানে আপনি রেশন দিচ্ছেন। রেশনকে গভর্নমেন্টের কনসেন্ট ছাড়া হতে পারে নাকি? রেশন কার্ড দেওয়া হয়, রেশন কার্ড দেওয়া হয়। কি বলছেন আমি দিন গুনেছি। ভাদুড়িয়া সাহেব আসলে জানেন না, উত্তরপ্রদেশ উনি সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট হতে পারেন, উনি এই বিষয়টা সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। তাই জন্য আমার মনে হয় যে ওনাকে প্রশ্ন করাটারও কোনো উচিত। এক্স্যাক্টলি 873 দিন লাগলো একটা সরকারের ঘুম ভাঙতে। না, ঘুম ভাঙতে 873 ডেজ, 873 দিন। শুনুন, এই আপনি বললেন স্টেটের মধ্যে স্টেট, তা নয়, এটা স্টেট বাই এ স্টেট। It has been pampered, done, indulged by the government, by the state government, by the state government. আচ্ছা, এবার সত্যি কথাটা শুনবেন, সেটা হচ্ছে যে আপনি বলুন, আপনার আপত্তি থাকলে বলুন। এই স্বাধীন ভারত সুভাষ সেনা আসলে এটা যাদবদের সংগঠন, সেই জন্য সমাজবাদী পার্টি বলছেন বিরোধীরা। যাদবের কোন কি বলছেন? যাদব ভোট অ্যাবসলিউটলি 2 বছর অ্যাকশন নিয়েছি। আপনি যে কি অ্যাকশন নিয়েছি? কি অ্যাকশন নিলেন? ওখানে পুলিশ পাঠিয়েছি, ভালো বলতে পারে না। পুলিশ পাঠানো হয়েছে। মনে হয় রাজনৈতিক যোগাযোগের কোনো অবকাশ নেই। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইব। शिवपाल यादव हैं, कबीना मंत्री हैं, मुख्यमंत्री के खास चाचा हैं, वो भी इससे जुड़े हुए हैं। মথুরার হিংসার মাস্টারমাইন্ড রামবৃক্ষ যাদবের আইনজীবীর এই দাবি রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। যে শিবপাল যাদবের সহায়তার কথা বলছেন রামবৃক্ষর আইনজীবী, তিনি আর কেউ নন, খোদ মুলায়ম সিংহ যাদবের ভাই অখিলেশ যাদবের কাকা, উত্তরপ্রদেশের হেভিওয়েট মন্ত্রী। আর তারই নাম কিনা জড়িয়ে গেল মথুরা হিংসার প্রধান অভিযুক্ত রামবৃক্ষের সঙ্গে। তাহলে কি শিবপাল যাদবের হাত মাথায় থাকাতেই গত 2 বছর ধরে প্রশাসনের নাকের ডগায় সরকারি জমি জবরদখল করে সাম্রাজ্য চালিয়ে যেতে পেরেছিল রামবৃক্ষ? মথুরা শহরের কেন্দ্রেই রয়েছে জওহরবাগের এরিয়া, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি গত 2 বছর ধরে যে এলাকাটা কবজা করে রাখা হয়েছিল, প্রায় 270 একর জমি, তার ঠিক সামনেই রয়েছে কাচেহরি, একদিকে ডিএম এর অফিস, অন্যদিকে এসপির অফিস, ক্যান্ট এরিয়া কিছুক্ষণ ওইদিকে রয়েছে, এবং এখানে সিএমও অফিস রয়েছে। মথুরা হিংসায় 29 জনের মৃত্যুর পরই সামনে আসে মুলায়মের ভাই শিবপালের নাম।
খোদ বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেন উত্তরপ্রদেশের হেভিওয়েট মন্ত্রী শিবপালের সমর্থনেই জাঁকিয়ে বসেছিল রামবৃক্ষ। सचिवालय में बैठकर मंत्री उनका संरक्षण करेंगे, उन पर गोली नहीं चलाने देंगे। जरा भी शर्म बची है नेताजी में तो उन्होंने शिवपाल का इस्तीफा तुरंत दे देना चाहिए। শিবপাল এই দাবি অস্বীকার করলেও সমালোচকেরা কিন্তু থেমে নেই। এমনকি শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী তো গোটা ঘটনায় পুরনো সমাজবাদী পার্টি সরকারকেই টেনে এনেছেন। शासन का दोष है क्योंकि वो यादव था और शासन यादवों का है। মুলায়মের সঙ্গে বিবাদের জেরে শিরোনামে উঠে আসা আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরও মথুরায় রামবৃক্ষর সাম্রাজ্যের নেপথ্যে অখিলেশের কাকা শিবপালের সমর্থনের হাত দেখছেন। मैं मथुरा की घटना के लिए शिवपाल सिंह यादव जी को सीधे सीधे दोषी मानता हूं। यदि उच्च स्तरीय शिवपाल सिंह जी का राजनीतिक बेजा दबाव नहीं होता तो मेरा यह स्पष्ट मानना है कि यह घटना नहीं घटती। মথুরার হিংসায় একসঙ্গে 29 জনের মৃত্যু অখিলেশের রথ টলিয়ে দিয়েছে। 2017 বিধানসভা নির্বাচনের আগে মুলায়ম এবং অখিলেশ দুজনকেই বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। পরিস্থিতি বুঝে ঝাঁপিয়ে পড়েছেন মায়াবতী থেকে অমিত শাহ। इससे ज्यादा असंवेदनशील सरकार हो ही नहीं सकती है। इसके खिलाफ भारतीय जनता पार्टी आंदोलन करेगी, कोर्ट में भी हम जाएंगे। যদিও মুলায়মের বিরুদ্ধে এই লড়াইয়ের ঝাঁঝটা শুরুতেই কিছুটা কমিয়ে দিয়েছেন বিজেপিরই মথুরার সাংসদ হেমা মালিনী। কারণ মথুরা যখন পুড়ছে তখন হেমা মালিনী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শুটিংয়ের ছবি পোস্ট করতে ব্যস্ত ছিলেন। হেমার হয়ে সাফাই দিলেও এই ঘটনা বিজেপিকে বেশ অস্বস্তিতেই ফেলেছে। এবিপি আনন্দ। ভারতবর্ষে একটাই রাজ্য আছে যেখানে নেতাজি বলতে সুভাষচন্দ্র বসু নয়, লোকে মুলায়ম সিংহ যাদব বোঝেন। যাই হোক, আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে রাজনাথ সিং এর চ্যালেঞ্জ তো গ্রহণ করতে পারতেন অখিলেশ। রাজনাথ সিং বলেছেন সিবিআই তদন্তের জন্য রাজ্য তৈরি হলেই আমি সিবিআই তদন্ত দেব। সিবিআই তদন্ত করে দেখান যে ক্লিন, দুধ কা দুধ পানি কা পানি একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এর আগেও হয়েছিল, হ্যাঁ, বদায়ুতে ঘটনা হয়েছিল, হ্যাঁ, এটা সিবিআই আমরা যাঁচ করিয়েছিলাম। ওটা সিবিআই ফাঁস করে দিল যে স্টেট গভর্নমেন্টের কোনো হাত নেই, পুলিশের হাত নেই। তো করে দিন আরেকবার করে দিন। এইবার আগে আমরা তো দেখেছি কমিশনার লেভেলের যাঁচ বসিয়েছি ওখানে, ওটা আসুক আগে। আমি বলছি জয়প্রকাশ দা 130 জন আহত, 24 জন মানুষকে মরতে হলো, 2 জন পুলিশ অফিসার ইনক্লুডিং একজন এসপি। এরপরে বিচার বিভাগীয় তদন্তের জন্য, তার রিপোর্টের জন্য অপেক্ষা হবে। সিবিআই তদন্তের যে কথা উঠেছে আপনাদের জানাই, বিজেপির দিল্লিতে মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় তিনি সিবিআইয়ের জন্য সুপ্রিম কোর্টে চেয়েছেন এবং যিনি মাননীয় বিচারপতি দ্বয়, যে বেঞ্চ পিসি ঘোষ এবং অমিতাভ রায়, তারা শুনতে রাজি হয়েছেন। এবং আমাদের ধারণা এই এদের যে কভার আপ করার চেষ্টা, ওই বিচার বিভাগীয় তদন্ত ইত্যাদি, অখিলেশ শুনুন, ওটা জঙ্গল রাজ চলছে ওখানে ইউপিতে, এবং যার জন্য এই ঘটনা, পয়সা এবং মানে মাসল, মানি অ্যান্ড মাসল, এই জন্য কি হয়েছে আপনি দেখুন। ইনি যে বলছেন কতখানি জানেন না, গত বছর মে মাসে উৎখাতের অর্ডার দিয়েছিল হাইকোর্ট একদম, এবং সেইটা করেনি বলে এইবার কন্টেম্পট অর্ডার দিয়েছে। কন্টেম্পট অর্ডারে এবার দেখুন একটা জায়গায় কিন্তু আমাদের রাজ্যের সঙ্গেও মিল খুঁজে পাবে। কন্টেম্পট অর্ডার পেয়ে ওখানকার ডিএম রাজেশ কুমার সে গিয়ে এই ঘটনাটা করলো, যদিও তার আগে যখন জল এবং ইলেকট্রিসিটি কাটলো এনাদের গভর্নমেন্ট লখনৌ থেকে বললো এক্ষুনি জুটতে হবে, এতখানি তার জোর। তারপরে এই রাজেশ কুমার ডিএম বাধ্য হয়ে গেলেন, সেখানে 29 জনের মৃত্যু হয়েছে, একজন ওসির মৃত্যু হয়েছে, এসপির মৃত্যু হয়েছে। এইবার আপনি ভেবে দেখুন, সেই লোকটাকে 24 ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। কার সঙ্গে মিল আছে? আমাদের রাজ্যের সঙ্গে। যারা আইনের শাসন আমাদের রাজ্যে করতে যাচ্ছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কম্পালসারি ওয়েটিং এ পাঠাচ্ছে। দেখুন ইউপিতে আরেকটা জঙ্গল রাজ, সেখানে রাজেশ কুমার এই জায়গাটা লাস্ট মোমেন্টে খালি করালো, সঙ্গে সঙ্গে অখিলেশ যাদব তাকে কম্পালসারি ওয়েটে পাঠিয়েছিল। কি জবাব দেবেন? কেন? 2 বছর ধরে সরাইনি কেন? সেই উত্তর দেন না। প্রশাসন কেন করবে না? হাইকোর্টের অর্ডারটা কিছু নয়, হাইকোর্টের অর্ডার কিছু না, অর্ডার ছিল। কি হচ্ছে, বিজেপি আর সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে তারা
যেটা করছে সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিং। দেখলেন ঠিক আছে, একটু লজ্জা রাখুন ওমপ্রকাশ বাবু, একটু লজ্জা রাখুন। মুজফ্ফরনগর রায়ট হয়েছিল এবং তার ফলে পোলারাইজেশনের কি ফল, মথুরাকে নিয়ে বিজেপি লাফালাফি করছে। বিজেপি গোটা ভারত সাধু সন্ত আসারাম বাপু এদেরকে নিয়ে রাজনীতি করছে, ন্যাশনালিস্টরা মার্ডার্ড হচ্ছেন এবং সারা ভারতবর্ষে আজকে দেখা যাচ্ছে যে ইররাশনালিটিকে সেটাকে প্রমোট করছেন কে? নরেন্দ্র মোদী নিজে, যিনি হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে তিনি বলছেন যে আজকে থেকে 1000 বছর আগে ভারতবর্ষে নাকি রিপ্রোডাকশন সার্জারির ব্যবস্থা ছিল, তিনি বলছেন সার্জারির ব্যবস্থা ছিল। এটা হচ্ছে প্রাইম মিনিস্টার। এদের যারা সাঙ্গ পাঙ্গ তারা সমস্ত মিলিয়ে বাবাতন্ত্র, সুপারস্টিশন এইগুলিকে, কেন আসারাম বাপুকে উমা ভারতী সাপোর্ট করেনি 10 বছরে? কি হয়েছে 10 বছরে জানেন না? গরুকে নিয়ে মাংসকে নিয়ে রাজনীতি হচ্ছে। এখানে দেখবেন ল্যাবরেটরি রিপোর্ট থেকে আসলো যে সেখানে আজকে 9 মাস পরে হচ্ছে ওখানে মাংস কি করে হয়ে গেল? দ্রুত একবার মথুরায় যাব, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, তুমি মথুরায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, সেই যেখানে এই অগ্নিকাণ্ড হয়েছে, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে মথুরার পরিস্থিতি ঠিক কি রকম? দেখো সুমন, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, কিন্তু আজকে দিনভর আমরা এই জওয়াহরবাগের পাশেই ছিলাম, আশেপাশেও ঘুরেছি। এখানকার মানুষরা বলছেন কি এই জায়গার ফেমাস হলো মথুরাতে কৃষ্ণ জন্মভূমির মন্দির রয়েছে, তার পাশে বৃন্দাবন রয়েছে যেখানে বাঁকে বিহারী মন্দির রয়েছে, ঠিক এখানে পাশেই গোকুল রয়েছে এবং এত সুনাম এই জায়গার। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক শুধু এইসব দেখতে আসেন, কিন্তু এখন যে বদনাম এনেছে রামবৃক্ষ যাদব, তার তুলনা এখানে কংসের সঙ্গে করছেন এখানকার মানুষ। এবং ঠিক মথুরাতেই একটা বিখ্যাত মিষ্টান্ন দোকান রয়েছে যেখানে মথুরার পেড়া পাওয়া যায়। মানে এই যে 2 বছর ধরে তারা সেখানে বেআইনি ভাবে নির্মাণ তৈরি করলেন, বেআইনি ভাবে থাকলেন, স্থানীয় মানুষদের দেখো দুটো মডেল পাওয়া যায়। একটা হচ্ছে যে মাওবাদীদের অনেক ক্ষেত্রে যেরকম গ্রামবাসীদের জোরজার করে সেখানে তাদের খাবার দাবার যা যা লাগবে, কাঁচা আনাজ ইত্যাদি সংরক্ষণ করা। আরেকটা হচ্ছে যে এই যে নেতাজি ফিরে আসবেন, সুভাষচন্দ্র বোস ফিরে আসবেন, এই যে ব্রেন ওয়াশ করে মগজ ধোলাই করে একটা সম্পূর্ণ, এদের তো দাবি ছিল বিজেন্দ্র তুমি জানবে যে প্রধান দাবি হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অপসারণ, দ্বিতীয় দাবি হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি ভারতীয় মুদ্রা ব্যবস্থাকে বাতিল করে দেয়া। তো এই সব বলে কি সাধারণ মানুষের কোনো সমর্থন তারা পেয়েছিলেন? সাধারণ মানুষের সঙ্গে এই আশ্রমে যারা থাকতেন তাদের ইকুয়েশনটা ঠিক কিরকম ছিল, কি সম্পর্ক ছিল? সম্পর্ক খুব খারাপ ছিল সুমন, কারণ কি এখানকার গেটের সামনে তারা কাউকে ভেতরে ঢুকতে দিতেন না এবং এরকম হয়েছে কি যখন ভেতরে কেউ চলে গেছে তাকে মারধর করা হয়েছে। এখানে কাচারি রয়েছে, আইনজীবীদের সঙ্গে গেটের কাছে মারপিট হয়েছে এবং আজকে আমি ডিএম অফিসে গেছিলাম, সেখানে একজন আধিকারিক জানাচ্ছিলেন কি 2-1 মাস হলো এখানে হর্টিকালচার ডিপার্টমেন্ট যার আন্ডারে এই জওয়াহরবাগটা আসে, তিনি আধিকারিক একজন গেছিলেন, তাকে তারা অপহরণ করে নেয়। পরে যে এসএসপি যিনি মারা গেছেন তিনি সেখানে যান ভেতরে, তিনি রামবৃক্ষ যাদবের সঙ্গে কথা বলেন, অনুরোধ করেন এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এখানে তাদের যে ব্যবহার ছিল খুবই খারাপ ছিল এবং কাউকে গেট থেকে তারা যেতে দিতেন না এবং বাইরে এসে কোনো ধরনের হিংসাতে তারা লিপ্ত ছিলেন এবং পুলিশও সাহস করে ভেতরে যেতে পারতো না। তাই এখানকার মানুষ কিন্তু, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ভেতরে জানতেন না কি হতো, কিন্তু বাইরে থেকে তারা একটা অনুমান করতেন কি একটা সমানান্তর সরকার চালাচ্ছে রামবৃক্ষ যাদব। তাই তার মারা যাওয়ার পর কিন্তু আজকে আমরা বিকেল থেকে দেখছি কৌতূহল রয়েছে এখানকার মানুষের, পরিবারকে নিয়ে তারা আসছেন দেখার জন্য একবার কি এই জওয়াহরবাগের ভেতরে কি কি ছিল এবং পুলিশ তাদেরকে যেতে দিচ্ছে না। তবে 2-1 মানুষকে আমরা দেখলাম তারা পেছনের যে গেট রয়েছে সেখান থেকে চলে এসেছিলেন, তারা আলমারি থেকে দেখতে চাইছেন কি এখানে নাকি সোনা রয়েছে, সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। তার যে গাড়িগুলো ছিল সেটা দেখতে চাইছেন এখানকার মানুষ, পরিবারের লোকগুলোকে তারা নিয়ে আসছেন দেখানোর জন্য কি এই জওয়াহরবাগ যার জন্য গত 5-6 দিন ধরে তাদের যে বদনাম হচ্ছে তাদের শহরের, সেটা কেমন ছিল
সেটা কিন্তু একটা কৌতূহল রয়েছে এখানকার মানুষের মধ্যে। তবে একসুরেই সবাই বলছেন কি রামবৃক্ষ যাদব যে কাজ করেছে সেটা খুবই খারাপ কাজ, তার সমর্থন এই শহরবাসীর ছিল না। বেশ বিজেন, আবার তোমার কাছে আসবো, আমি সমিতদার কাছে যাব। সমিতদা, বিজেন বলছে যে সাধারণ মানুষও মনে করছিলেন যে একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, স্টেট উইদিন স্টেট তৈরির একটা সম্ভাবনা ছিল, একটা সেই ধরনের ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হচ্ছিল। 30 লক্ষ টাকার আনাজ ঢুকছে, সাধারণ মানুষের তো চোখে পড়বে। এই সন্দেহ না হওয়াটা প্রশাসনের পক্ষে অত্যন্ত বিস্ময়কর ব্যাপার। এটা হতে পারে বলে আমি বিশ্বাস করি না, আরো বিশ্বাস করি না। এই জন্য দর্শকদের দেখাতে চাইবো একটি সর্বভারতীয় সংবাদপত্রের দাবি যে 40টা ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে এখানে যা হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরির চেষ্টা হচ্ছে, এবং 40টা ইন্টেলিজেন্স রিপোর্টকে কার্যত কোনো গুরুত্বই দেয়নি অখিলেশ যাদবের এই সরকার। দেখুন, সরকারি জমি দখলমুক্ত করার কর্মসূচি ঘিরে নজিরবিহীন ঘটনা। বিক্ষোভকারীদের পরিকল্পিত গুলি বৃষ্টিতে মৃত্যু মথুরার পুলিশ সুপার সহ 2 জন পুলিশ আধিকারিকের। আগুনে পুড়ে মৃত্যু রামবৃক্ষ যাদবের 27 অনুগামীরও। দুদিনের জন্য 2 বছর আগে এই জওহরবাগে এসেছিল রামবৃক্ষ যাদব। প্রচুর গাড়ি এখানে ছিল তার, সেই গাড়িগুলো পুড়ে রয়েছে, এবং সেখানেও একটা নিজের ব্যবহারের জন্য তার কাছে অনেক গাড়িগুলো ছিল, এবং কিছু গাড়ি সে রেখেছিল বাইরে থেকে যে রেশনের জিনিসপত্র আসতো সেসবের জন্য বড় গাড়ি ছিল। শুধু তাই নয়, মথুরা পুলিশ সূত্রে খবর রামবৃক্ষ ডেরায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 50টিরও বেশি আগ্নেয়াস্ত্র এবং রাইফেল। অর্থাৎ অশান্তির এই আগুনের সূত্র ধরে আচমকা সামনে এলেও রামবৃক্ষদের সশস্ত্র প্রস্তুতি চলছিল বহুদিন ধরেই। আর এখানেই উঠেছে সব থেকে বড় প্রশ্ন, 2 বছর ধরে সরকারি জমিতে ঘাঁটি গেড়ে পুলিশের নাকের ডগায় সশস্ত্র শিবির তৈরি করে ফেললো একদল লোক, আর প্রশাসন কিছুই টের পেল না। তা কি করে সম্ভব? নাকি উত্তরপ্রদেশ প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবই এই বিপর্যয়ের জন্য দায়ী? একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী গত কয়েক মাসে অন্তত 40 বার রাজ্য সরকারকে সতর্ক করেছিলেন গোয়েন্দারা কি জওহরবাগে উপস্থিত রয়েছে অনেক অগ্নেয়াস্ত্র, কিন্তু জেলা প্রশাসনের কাছে এই ধরনের কোনো তথ্যই নেই। প্রতিবেদন অনুযায়ী রিপোর্টের পাশাপাশি জওহরবাগ এলাকায় অস্ত্রশস্ত্রের ভিডিও ফুটেজও প্রশাসনিক কর্তাদের কাছে পাঠানো হয়। অভিযোগ, এত কিছু সত্ত্বেও প্রশাসনের ঘুম ভাঙেনি। প্রতিবেদন অনুযায়ী এই রিপোর্টগুলোকে ভিত্তি করে গত 20 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে একটি চিঠি দিয়ে মথুরার জেলাশাসক বলেন পরিস্থিতি মোকাবিলায় তাকে 5 জন অতিরিক্ত জেলাশাসক, 20 জন ডিএসপি, 10 জন অতিরিক্ত পুলিশ সুপার, 1800 পুলিশ কনস্টেবল, 5 কোম্পানির র্যাফ, দমকলের 10টি ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং পর্যাপ্ত বম্ব স্কোয়াড দেওয়া হোক। প্রতিবেদন অনুযায়ী এর আগেও বহুবার সরকারের কাছে জওহরবাগ খালি করানোর জন্য অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণ দেখিয়ে আর্জি খারিজ হয়ে গিয়েছে। শেষমেশ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জমি খালি করাতে গিয়ে এই কাণ্ড। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, 1 বা 2 নয়, 40 বার গোয়েন্দা রিপোর্ট পাওয়া সত্ত্বেও কেন জওহরবাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা করল না উত্তরপ্রদেশ সরকার? তাহলে অন্তত এভাবে অকালে চলে যেতে হতো না 2 সাহসী পুলিশ অফিসারকে। তবে কি এই উদাসীনতার নেপথ্যে লুকিয়ে কোনো স্বার্থ? এবিপি আনন্দ। সুমিতা, হর্টিকালচার দপ্তরে সরকারি কর্মচারী অপহরণ হয়েছে, তারপরও সরকার জানে না, এটা বিশ্বাস করতে হবে? দেখো, একটু আমি পিছিয়ে আসছি। 2014 সালের জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের সাগর থেকে এই গোষ্ঠীটা আর কি আজাদ ভারত বৈদিক শান্তি, এরা একটা ট্যুর আরম্ভ করলো। তারা কোন জায়গায় গেল? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গুজরাট হয়ে তারা ওই জায়গায় গিয়ে বললো যে আমাদের 2 দিনের পারমিশন দাও। 2 দিনের পারমিশন দেওয়া হলো। 2 দিনের পরে 2 বছর হয়ে গেল, যেটা নিয়ে তোমরা আলোচনা করলে। এবার একটা সরকার যেখানে দেখছে তাদের কাছে তোমরাই নিজেরাই আমাদের পিআইএল কার জমি গেল সরকারে, সরকার পিআইএল করলো না, পিআইএল করলো নাগরিক। সেটা পরের কথা। রাজা মহেন্দ্র প্রতাপ এই জমি তো উত্তরপ্রদেশ সরকারকে দিয়েছিলেন। শোনো, সব থেকে যেটা বড় কথা যে একটা অর্গানাইজেশন 2 বছর ধরে এতগুলো আর্মস, 2 জন পুলিশ অফিসার মারা গেল, তার মধ্যে একজন আইপিএস অফিসার, সেখান থেকে 45 থেকে 48টা পিস্তল পাওয়া গেল, 5টা রাইফেল পাওয়া গেল, 178টা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেল। আর্মস ঠিক আছে, হ্যান্ড গ্রেনেড গুলো কারা? যারা বিপ্লবী, যারা স্টেটের এগেইনস্টে কাজ করে তারা। যেখানে 40টা, তুমি এখানে সেন্ট্রাল গভর্নমেন্টকেও কিন্তু ছেড়ে দিতে পারো না। 40টা রিপোর্ট আইবি দিচ্ছে, আইবি সেখানে যদি তারা বলছে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি, শুধু স্টেটকে ফরওয়ার্ড করে দিলে তো হবে না। কোথাও দেখিনি।
স্টেটকে শুধু ফরওয়ার্ড করবে, যা বলতে দিন জয়প্রকাশ। তারা কি করবে বলে দিন। না না, সেটা তো বলে দেবে, সেটা কি তুমি ঠিক করে দেবে না? সবার শেষ করে দিন। বলেন সেন্ট্রাল গভর্নমেন্ট কে বলতে হবে, কে বলে দিচ্ছেন এটা তুমি আগে ঠিক করে দাও। শুধু শুধু আপনি একাই বলে যাচ্ছেন, কি করবে বলে দিন। রাজনাথ সিং সেন্ট্রাল গভর্নমেন্টকে কিছু বলা যাবে না, সেটা কি করে হবে? স্টেট গভর্নমেন্ট করতে পারে না। না শুনুন, ওম প্রকাশ বাবু এবং আপনি দুটো আলাদা পলিটিক্যাল মেরুতে রয়েছেন, আমি কোনোটাতেই নেই, কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, এখানে রাজ্য সরকারের যেমন গাফিলতি রয়েছে, কেন্দ্র সরকারের উচিত ছিল যে এটা শুধু ইটস নট এ প্রবলেম অফ ল, রাষ্ট্র তৈরি করবার চেষ্টা করছে, কি করা যায় না নয়, কিন্তু এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো ইকুয়ালি কি করে চুপ করে বসে বলুন আপনি কোন ধারাতে এখানে রাষ্ট্র করতে পারে, যদি জানেন আপনি আইন জানেন, আইন দেখে বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে। ইস্যুটা বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো এই অস্ত্রশস্ত্র কোথা থেকে এলো। দেখুন, নিজেকে সত্যাগ্রহী বলে দাবি করত রামবৃক্ষ যাদব এবং তার সংস্থা, কিন্তু পুলিশের উপর প্রথমে তারাই গুলি চালায়। কোথা থেকে এত অস্ত্র এলো তাদের কাছে? স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে কি এই যে গাড়িগুলোতে মাল আসতো ভেতরে, শাকসবজি, সেটার মধ্যে লুকিয়ে অস্ত্রগুলো জওয়াহরবাগের ভেতরে ঢোকানো হতো। উচ্ছেদ অভিযান ঘিরে শ্রীকৃষ্ণের লীলাভূমি শুক্রবার যে যুদ্ধের সাক্ষী থেকেছে, তারপর সব থেকে বড় হয়ে উঠেছে একটাই প্রশ্ন, মথুরার জওহরবাগে জমি জবরদখলকারী রামবৃক্ষ যাদবের লোকজনের কাছে এত অস্ত্র এলো কোথা থেকে? এই অস্ত্র ভাণ্ডারের উৎস কোথায়? অস্ত্রের পরিমাণও নেহাত কম নয়। জওয়াহরবাগের ভেতর থেকে পুলিশ উদ্ধার করেছে 4টি রাইফেল, 50টা থেকে বেশি পিস্টল এবং অনেক বিস্ফোরক। এ বিষয়ে এবিপি আনন্দর অন্তর্তদন্তে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর। খোঁজ নিয়ে জানা গিয়েছে জওহরবাগে জবরদখলকারীদের জন্য বাইরে থেকে গাড়িতে করে রেশন আনা হতো, এর মধ্যে আলুর বস্তাগুলিতে করে আনা হতো রাইফেল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র। এই অস্ত্রগুলো কেন জমা করেছিল রামবৃক্ষ যাদব, সেটাও বড় প্রশ্ন। কোথা থেকে এসেছিল এই অস্ত্রগুলো তার কাছে, তার জবাব এখনো পাওয়া যাচ্ছে না। তদন্তকারীদের অনুমান রামবৃক্ষ যাদব আগেই আঁচ করতে পেরেছিল খুব শীঘ্র পুলিশ জমি জবরদখল মুক্ত করতে অভিযান চালাবে। সে কথা মাথায় রেখেই তারা অস্ত্র মজুত করতে শুরু করে। বিষয়টি জানাজানি হয় 2-3 মাস আগে। বাজারে আলুর একটি বিশেষ বস্তা নিয়ে রামবৃক্ষ যাদবের লোকজনের সঙ্গে অন্যদের মারামারি বেঁধে যায়। তখনই অনেকের সন্দেহ হয় একটি আলুর বস্তা নিয়ে এত সক্রিয়তা কেন। तो आलू के कट्टर ने कि उठाना दे रहे मंडी वाले, तो जी जिद पड़ रहे कि हम इन कट्टर नहीं लेंगे, तो मानो उठाना दी, फिर उन पे झगड़ा होगा, वो फाड़ के देखो कट्टा, तो उसके अंदर हथियार निकले। ये सामानों के साथ जो इनका सामान रसद रसद आता था उसके अंदर भर के उसको गोपनीय रूप से आ जाता था इनके पास। राशन का सामान आता था ट्रकों में, उसमें हथियार निकलते थे इनके, और ये पता नहीं लग रहा कहाँ से आते थे, ये कौन भेजता था, क्या होता था। বৃহস্পতিবার পুলিশ যখন মথুরার জওহরবাগের এই জমি দখলমুক্ত করতে যায়, তখন তারাও আঁচ করতে পারেনি সেখানে কি অপেক্ষা করছে। জওহরবাগে ঢোকা মাত্র পুলিশ কর্মীদের লক্ষ্য করেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসে গুলি। গাছের ডালে চড়ে যারা নির্বিচারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল, তারা আবার নিজেদের পরিচয় দিত সত্যাগ্রহী বলে। কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে সেই স্বঘোষিত সত্যাগ্রহীদের গুলিতেই মৃত্যু হয় মথুরা শহরাঞ্চলের পুলিশ সুপার মুকুল দ্বিবেদী এবং পাড়া থানার স্টেশন হাউস অফিসার সন্তোষ যাদবের। এবিপি আনন্দ। যা যা অস্ত্র পাওয়া গেছে আপনাদের জানালাম, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ, যে অর্থ দিয়ে এই অটোমেটিক আগ্নেয়াস্ত্র, এই গ্রেনেড অবধি কেনা হয়েছিল, সেই অর্থের উৎস কি? পাওয়া গেছে একটা নীল ডায়েরি। কাদের নাম আছে সেই নীল ডায়েরিতে? দেখুন, প্রায় 5,000 কোটি টাকা মূল্যের সরকারি জমি জবরদখল, দুদিনের নাম করে 2 বছর ধরে একচ্ছত্র আধিপত্য, প্রতিদিন 3,000 লোকের খাওয়া দাওয়া, বিশাল পরিমাণ অস্ত্র মজুত রাখা, খাটো ধুতি পরে গরম গরম বক্তৃতা দেওয়া রামবৃক্ষ যাদব এত অর্থ, এত ক্ষমতা পেলেন কোথা থেকে? দুদিনের জন্য 2 বছর আগে এই জওহরবাগে এসেছিল রামবৃক্ষ যাদব, কিন্তু 2 বছর থেকে গেল, তাকে এখান থেকে বের করা গেল না। বারবার চেষ্টা করলেও প্রশাসন ফেল হচ্ছিল।
কারা মদত করছিল লখনৌ থেকে? বারবার উঠছে প্রশ্ন কি রাজনৈতিক মদত ছিল রামবৃক্ষ যাদবের, তাই সে এতদিন এখানে থাকতে পেরেছিল। দেশের মধ্যেই কার্যত আরেকটি মিনি রাষ্ট্র তৈরির সাহস দেখালেন কি করে রামবৃক্ষ? এইসব প্রশ্ন ঘিরেই এখন তোলপাড় উত্তরপ্রদেশ। আর এই রহস্য উন্মোচন হতে পারে একটি ডায়েরি থেকে। হ্যাঁ, একটি নীল ডায়েরি। জওহরবাগ থেকে যা অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ, এতেই নাকি লুকিয়ে রয়েছে রামবৃক্ষের ক্ষমতার রহস্য, অর্থের উৎস। পুলিশ সূত্রে খবর, ডায়েরিতে একাধিক সংস্থা, একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব এবং একাধিক মোটা অর্থের লেনদেনের উল্লেখ রয়েছে। কারা তাকে মদত যোগাতেন তাদের নামও নাকি এই ডায়েরিতেই লিখে রেখেছেন রামবৃক্ষ। এমনকি তাঁর মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন তাও নাকি এই ডায়েরিতেই লেখা রয়েছে। পুলিশের অনুমান, রামবৃক্ষের ক্ষমতার শেকড় কিভাবে এত দূর পর্যন্ত ছড়ালো, কারা ছড়াতে সাহায্য করেছিলেন, তাদের সবার চেহারা সামনে আসতে পারে এই নীল ডায়েরির পাতায় লুকিয়ে থাকা তথ্য ভাণ্ডার থেকেই। কিন্তু সত্যিই কি এইসব তথ্য কোনোদিনও সামনে আসবে? রাজনীতির খোলা জলে চাপা পড়ে যাবে না তো? অন্যদিকে সমালোচনায় জর্জরিত অখিলেশ সরকার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। নেতৃত্বে ইলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমতিয়াজ মুর্তাজা। এখন তদন্ত রিপোর্টের অপেক্ষা। এবিপি আনন্দ। সুভাষবাবু, অদ্ভুত যুক্তি দিচ্ছেন ডিআইজি। সেই দিন ক্যামেরার সামনে বলেছেন যে হ্যাঁ আমি জানতাম অস্ত্র আছে, কিন্তু অস্ত্র ওরা চালাতে জানেন জানতাম না। মানে কি, অস্ত্র কি শরবত গোলার জন্য রাখা হয়েছিল? না, এখন ডিআইজি বা আইজি তারা কি বলবেন সেটা নির্ভর করে তাদের ওপর নয়, তাদের পলিটিক্যাল বসেদের ওপর। হ্যাঁ, সুতরাং দে আর টিউটার্ড, তাদেরকে এটা বলানো হয়েছে এবং দেয়ার ইজ নো রিজন। এটা কিন্তু আমি বিশেষ সাথে ডিসএগ্রি করছি যে এটা শুধু স্টেটের সাবজেক্ট নয়। এটা এমন একটা ব্যাপার যে ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়ার একটা, হ্যাঁ মানে, এবং আমার মনে হয় আরেকটা জিনিসও আমাদের কিন্তু ভাবতে হবে, দুটো জিনিস। একটা হলো যে এতগুলো মানুষ কিভাবে এই বিশ্বাসে এদের সাথে সাথ দিলেন, এটা তো আমাদের একটা ফেলিওর। তারা ভুল বুঝে গেলেন। আর এই ধরনের ঘটনা ঘটলে পলিটিক্যাল লিডাররা যারা প্রশাসনে থাকেন তারা জেলা শাসক বা পুলিশ সুপারকে তারা ট্রান্সফার করে দিয়ে বলেন যে তারা পারেনি, তাদেরকে সরানো হবে। কিন্তু যারা মূল দায়ী তারা কিন্তু ঠিক জায়গায় থাকেন। তো এটা আমি বলি যে পার্লামেন্ট, রাজ্যসভা এবং লোকসভা যৌথ অধিবেশন ডেকে এই ব্যাপারে রেজুলেশন করে একদম মানে কোন পলিটিক্যাল পার্টির দিকে তাকিয়ে নয়। ক্যাবিনেট মিনিস্টারের নামে অভিযোগ উঠে গেছে। আমি জাস্ট বিরতির আগে না, আমি জাস্ট একটা কথাটা পয়েন্ট আউট করে দিই। তুমি বললে যে 40টা ইন্টেলিজেন্স রিপোর্ট এনআইএ কি করছে? সরকার এনআইএ চায়নি, মুকুল রায় এনআইএর বিরুদ্ধে উত্তর দিতে পারি? হ্যাঁ, শিওর। খাগড়াগড়ে বিস্ফোরণের পরে এনআইএ এসেছিল। হ্যাঁ, এখানে এতদিন পর্যন্ত কোর্টে চলছিল কেস। কোর্ট বারবার বলছে বিস্ফোরণ হয়নি, একটা জায়গা জবরদখলের কেস চলছিল। এইটা মাথায় রাখতে হবে। যতবার হয়েছে ইন্টেলিজেন্স রিপোর্ট, আমি আসছি সাথে, ইন্টেলিজেন্স রিপোর্ট দেওয়া হচ্ছে এবং সরকার মানে স্টেট গভর্নমেন্টকে অ্যাক্ট করতে বলা হচ্ছে। আজকে দেখবেন সিবিআই তদন্ত চাইছে আমরা, কংগ্রেস চুপ, চাইছে না তারা, কারণ তাদের নেতারা আছে এর মধ্যে। সমাজবাদী পার্টি তো আছে, তারা কেউ চাইছে না তদন্ত। তারা চাইছে কি জানেন? এরা বলতে চাইছে স্টেট গভর্নমেন্ট ফেল করেছে, তার বদলে আগে বলবে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা। কারণ অখিলেশ যাদবকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে এখন কংগ্রেস। আমি দ্রুত দর্শকদের একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে অস্ত্রের অভিযোগ কিন্তু আদালতে সেই মর্মে এপ্রিল 2015-তে একটি মামলা অবধি হয়েছে। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো এই যে রামবৃক্ষ যাদবকে নিয়ে এত কথা আলোচনা হচ্ছে, কে এই রামবৃক্ষ যাদব? খাবার খরচ প্রতি মাসে 25 লক্ষ টাকা, তাঁবুর খরচ 11 লক্ষ টাকা, এক কামরার কাঠের ঘর 15টি, 2000 স্কোয়ার ফিটের পেল্লাই যৌথ রান্নাঘর, অস্থায়ী শৌচালয় 40টি, 12টি বিলাসবহুল গাড়ি।
মথুরার জওহরবাগে এই ছিল রামবৃক্ষ যাদবের সাম্রাজ্য, আক্ষরিক অর্থেই সাম্রাজ্য বটে। কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রামবৃক্ষ পেতেন কোথা থেকে? 2 বছর ধরে কে বা কারা জোগাতেন এই অর্থ? আজাদ হিন্দ বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী নামে সংস্থা খুলে জওহরবাগের ভেতরে কার্যত অস্থায়ী টাউনশিপ খুলে ফেলেছিল রামবৃক্ষ। জল থেকে আলো সবকিছুর ব্যবস্থাও নিজেই করে নিয়েছিল সে। 2 মাস আগে জওহরবাগে এখানে বিদ্যুৎ এবং জলের কানেকশন কেটে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার জন্য প্যারালাল একটা সিস্টেম তৈরি করেছিল রামবৃক্ষ যাদব। আপনারা দেখতে পাচ্ছেন জলের জন্য সে ব্যবস্থা করেছিল, এখানে একটা বোরওয়েল করা হয়েছিল। বিদ্যুতের সংযোগ এখানে কেটে দেওয়া হয়, তার জন্য সে এখানে সোলার প্যানেল লাগানো হয়েছিল এবং জেনারেটরের ব্যবস্থা করে সে এখানে বিদ্যুতের ব্যবস্থা করেছিল তার অনুগামীদের জন্য রামবৃক্ষ যাদব। 3000 লোকের জন্য রান্না হতো, খাবার বিলি হতো, আবার বাজার দরের চেয়ে কম দামে জিনিসপত্রও বিক্রি করা হতো। আসলে সবটাই ছিল স্বপ্ন দেখানো। সমর্থকদেরকে নিজের কাছে টানার জন্য কিন্তু এই একটা রণকৌশল ছিল রামবৃক্ষ যাদবের, যেখানে জিনিসপত্র বাইরে যত দামে বিক্রি হচ্ছে তার থেকে 2-3 টাকা কম দরে বিক্রি করতো সে এখানে, এবং এখানে তার একটা ক্যান্টিন ছিল, সাবসিডাইজ রেটে বিভিন্ন জিনিসপত্রগুলো পাওয়া যেত। দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনে এখানে রান্নাগুলোও হতো এবং গ্যাসের ব্যবস্থা ছিল, এখানে সিলিন্ডার অনেক পাওয়া গেছে। বাজার আনা নেওয়ার জন্য ট্রাক থেকে শুরু করে ল্যান্ড রোভার কি ছিল না রামবৃক্ষর গ্যারেজে, আজ সেসব পুড়ে খাক। বিভিন্ন ধরনের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে পুড়ে রয়েছে, সেসব এখানে ব্যবহার করতো রামবৃক্ষ যাদব এবং তার সমর্থকরা। এবং একটা বড় গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে খুব সম্ভবত জিনিসপত্রগুলো আনা হতো। সরকারি বাগানে সরকারি অফিসারের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর দখল করেই থাকতো রামবৃক্ষ যাদব। মুকেশ কুমার ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার, ওনার এই বাসভবন ছিল যখন এই জওহরবাগ সরকারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু যখন রামবৃক্ষ যাদব এখানে কবজা করে সেই 2 বছর আগে, কিন্তু এটাকেই সে নিজের বাসভবন হিসাবে ব্যবহার করত। রামবৃক্ষর এই বিশাল অর্থের উৎস নিয়ে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি তার অতীত নিয়েও এখন সাধারণ মানুষের প্রবল আগ্রহ। সূত্রের খবর, জরুরি অবস্থার বিরোধিতা করে জেলে গিয়েছিল রামবৃক্ষ। তার সুবাদে উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে পেনশন বাবদ 15,000 টাকা করে পেত সে। জেল থেকে বেরোনোর পর বাবা জয়গুরুদেবের সঙ্গে তার পরিচয় হয়। জয়গুরুদেবের রাজনৈতিক দল দূরদর্শীর হয়ে 1984 সালে জাহরুবাদ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে রামবৃক্ষ। 1991 সালে গাজীপুর থেকে ফের ভোটে লড়ে ফের হারে সে। ওয়াকিবহাল মহলের দাবি, বাবা জয়গুরুদেবের মৃত্যুর পর উত্তরাধিকারের লড়াইয়ে পিছু হটতে হয় রামবৃক্ষকে। तीसरा गुट जो तीसरे जो लोग रह गए थे उसमें रामवृक्ष यादव उनका अगुवा था, उनका मुखिया था। तो इन्होंने एक बार जय गुरुदेव आश्रम पर इसी सिलसिले में हमला भी किया था। কিন্তু গুরুর মতো অঢেল সম্পত্তি, প্রচুর ক্ষমতা, বিলাসবহুল জীবনের লোভে নিজেই সাম্রাজ্য বিস্তারের চেষ্টা শুরু করে রামবৃক্ষ। ডেরা বাঁধে মথুরার জওহরবাগে, কিন্তু শেষ রক্ষা হলো না, সব পুড়ে শেষ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, মথুরা, উত্তরপ্রদেশ। সুভাষবাবু বলছেন না যে কিসের জন্য, মানে মধু তো একটাই, সেটা হচ্ছে অর্থ। আমি রামবৃক্ষ অব্দি না, মানে তার যে গুরু তুলসীদাস মহারাজ বা জয় গুরুদেব, তিনি মারা যান 2012-র 18ই মে। তার সম্পত্তি পরিমাণ 4000 কোটি টাকা, তার ভেতরে ক্যাশই পাওয়া গেছে 100 কোটি টাকা, 150 কোটি টাকার 250টা বিদেশি গাড়ি। মানে আমি বলছি যে এই ফরেন ফান্ডিং হতে পারে, আমার এটা প্রশাসন এবং সরকার, এটার পূর্ণ মদত না থাকলে কোনো এনক্রোচার এইভাবে তার সাম্রাজ্য বিস্তার করতে পারে না। বস্তিবাসী বা রাস্তার ধারে ফুটপাতে এনক্রোচাররা ছোট ছোট দোকান করে সকলেরই নজর। লোকাল ইন্টেলিজেন্স ইউনিট, লিউ বলে, লোকাল ইন্টেলিজেন্স ইউনিটের রেগুলার রিপোর্ট গেছে। আপনারা যেটা বলেন, এই সরকারি মুজাফফরনগরের ঘটনায় জবরদখলকারীদের কিন্তু উচ্ছেদ করে, এবং আপনারা যেটা একটা আপনার রিপোর্টে বাদ গেছে, 2.5 মাস আগে এই রামবৃক্ষ যাদবের লোকেরা হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং গায়ে, জওহরবাগটা অ্যাকচুয়ালি হর্টিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্টের বাড়িটাকে ভেঙে তছনছ করে ওদের বার করে দেয়, একদম অফিসারকে অপহরণ করে বার করে দখল করে নেয়। এবং ওরা গত 3 বছর ধরে হর্টিকালচার ডিপার্টমেন্ট লিখেছে এবং কেন্দ্রীয় সরকারকে ওরা কপি পাঠিয়েছে। সেখানে ওরা লিখেছে যে আমাদের যে গাছরা আয় হয় ওই জওহরবাগ সমস্ত বন্ধ, সব এই লোকটা তার এই কাল্টের মাধ্যমে। এটা কেন শুধু ল অ্যান্ড অর্ডার নয়, কেন ল অ্যান্ড অর্ডার নয়, যখনই কেউ স্বাধীন ভারতের কথা স্লোগান দিচ্ছে যে আমাকে আজাদি করতে হবে একদম, এবং আজাদি গভর্নমেন্ট, যদি মাওবাদীরা কোথাও স্বাধীন সরকার করে তুমি তখন সেটাকে অপারেশন বিনার নাম করে প্রত্যেক প্রথম দাবি কি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অপসারণ, এবং আপনার অপসারণ। এবং আরেকটা কি মারাত্মক, বিজেপি এটা বলছে জয়প্রকাশের প্রতি পুরো, এটা কি আজকের কাগজে আছে, ন্যাশনাল কাগজে আরেকটা গন্ডগোল হতে শুরু করবে। ঠিক মন্দির এনক্রোচার, ছত্তিশগড়ের স্পিকার বিস্তীর্ণ জমি
বেআইনি দখল করে হনুমানের মন্দির করেছে এবং সুপ্রিম কোর্ট ডাইরেক্টরি দিয়েছে এটাকে ভেঙে দিতে হবে। বিজেপির এমএলএ পর এমএলএ তারা এখন সরকারকে বলছে সুপ্রিম কোর্ট মুখে বলছে সুপ্রিম কোর্ট মানতে হবে, কেন সব কিছু ওরা সুপ্রিম কোর্ট মানতে বলে, আফজাল গুরু থেকে সবকিছু সুপ্রিম কোর্ট। এখন হচ্ছে সুপ্রিম কোর্ট ঠিক আছে কিন্তু মন্দিরটা ভাঙা যাবে না। সরকার একটা পিটিশন জমা দিয়ে বলছেন হ্যাঁ মন্দির জমিটা বেআইনি দখল করেছেন স্পিকার করে বিস্তীর্ণ অঞ্চলে মন্দির চালিয়ে আরো কিছু করছে। না আশারাম বাপু বলুন, গুরমিত রাম রহিম বলুন, ফ্রোজেন বাবা বলুন, সবকটা পরিমাণ দেখো আর ইররাশনালিটিটাকে কি কিভাবে এবং স্পিকার এখানে যেখানে যুক্ত কি সাংঘাতিক গন্ডগোল। আরেকটা আপনাদের নিউজে হয়তো আসবে, আমি আশা করবো লোক না মারা যায়। সবচেয়ে এরা কেন এত লোক আনতো জানেন? ওই বাচ্চারা উড়িষ্যা থেকে টাকা যেত, গুজরাট থেকে টাকা যেত, উত্তরপ্রদেশের প্রতিটি জায়গা থেকে টাকা যেত, লোক যেত, বাচ্চাদের শেখানো হতো, কিডদের বাচ্চাদের হোম ছিল, তাদের সঙ্গে পরিবারকে নিয়ে যাওয়া হতো, নিয়ে 3000 লোক একটা পুরো নানা জায়গা থেকে কি না নতুন একজন লোক আসবে, মানে নেতাজি আসবে, তিনি এসে মুক্ত ভারত করে দেবেন। এটা হচ্ছে সামনে। ব্যবসাটা হচ্ছে জমি দখল করো, এলাকা বাড়াও, তার জন্য আর্মস গড়ে তোলো, জমি দখল করে তারপরে ব্যবসা হবে। এর মধ্যে নেই দেখাতে চাইবো যে এই যে রামবৃক্ষ যাদব যাকে নিয়ে এত আলোচনা, তার যে গুরু তুলসীদাস মহারাজ বা জয় গুরুদেব, আমি আপনারা দেখাতে চাইবো। রামবৃক্ষ যাদব এর ইন্ধনেই ছারখার 29টি প্রাণ, রক্তাক্ত উর্দি, উত্তাল গোটা মথুরা। बोलो पत्रकारों, फर्स्ट सिटीजन तुमको पता है? बोलो नाम बताओ। बोलो क्या तू पत्रकारिता करता है और देश की जनता को आज तक नहीं तूने बताया? अपराधी हो कि नहीं हो? পুলিশের দাবি রামবৃক্ষর লক্ষ্য ছিল ধীরে ধীরে তার গুরু জয়দেবের মতো হয়ে ওঠা, গুরুর মতো প্রতিপত্তি, গুরুর মতো সম্পত্তি। কেমন ছিলেন রামবৃক্ষর গুরু? জানতে হলে প্রথমে দেখুন এই প্রাসাদোপম আশ্রমের দিকে। এটাই ছিল তুলসীদাস ওরফে জয় গুরুদেবের আস্তানা। এখান থেকে নিজের কয়েক হাজার কোটি টাকার সাম্রাজ্য পরিচালনা করতেন তিনি। এখান থেকেই বার্তা দিতেন 20 কোটি অনুগামীকে। जो ये आश्रम है जय गुरुदेव योग स्ट्रीट, इसको प्रमुख आश्रम माना जाता है। ये आश्रम सैकड़ों एकड़ जमीन पर बना हुआ है। कुछ एक लोग जरूर हैं जो ये कह रहे हैं कि इसमें से भी कुछ जमीन विवादित है या अवैध कब्जा किया गया है। শুধু এই একটি নয়, দিল্লি থেকে মথুরার মধ্যে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এই স্বঘোষিত ধর্মগুরুর অসংখ্য আশ্রম। যদিও বহু ক্ষেত্রেই শিষ্যের মতোই গুরুর বিরুদ্ধে উঠেছিল জমি দখলের অভিযোগ। टंकी के पास में जमीन है, इन्होंने साहब मारपीट के वहाँ से भगा दिए। हम भी एक बार 2 बार और भी गए, प्रधान वगैरह लेके गए, इन्होंने कोई साइन नहीं करी हमारी। अन्नापुर में जमीन थी, जय गुरुदेव ने कब्जा किया है और उसने का नाम है कानपुर से हमें लिख के दे दिया, वो कागज तुमको दिखाया होगा, वो लिख के दे दिया, पर जमीन हमें वापस अभी तक ना भई। অনেকে তো জয় গুরুদেবের বিরুদ্ধে মামলাও করেন, যদিও তাতেও লাগাম পড়েনি প্রতিপত্তিতে। कोई हिंदुस्तान में माई का लाल ये पैदा नहीं हुआ जो अपने धन से बाबा जी को खरीद ले। तुम कभी ये धोखा मत खाना। বিতর্ক বাড়ে, পাল্লা দিয়ে বাড়ে সম্পত্তিও। সূত্রের খবর 2012 সালে যখন জয় গুরুদেব মারা যান তখন তার কাছে 4000 কোটি টাকার সম্পত্তি, 150 কোটি টাকা মূল্যের বিদেশি গাড়ি এবং 100 কোটি টাকা নগদ ছিল। যদিও জয় গুরুদেবের অনুগামীদের দাবি সবই ভক্তদের দেওয়া। नहीं, वो महंगी गाड़ियाँ उनकी कुछ नहीं थी, प्रेमियों को दी हुई थी। चाबी फेंक जाते थे, ये लो चाबी पड़ी, ये गाड़ी खड़ी, मारा जाते बार। গুরুর মৃত্যুর পর এই বিপুল সম্পত্তি নিয়ে ভক্তদের মধ্যে বিবাদও হয়েছিল বিস্তর। जय गुरुदेव के मरने के बाद जो 3 गुट जो खड़े हुए, एक बड़ा गुट पंकज बाबा और पंकज यादव का था, जिनको जय गुरुदेव आश्रम की संपत्ति मिली, लगभग 15,000 करोड़ रुपए की वो संपत्ति है, और बाहर जो संपत्ति थी उसकी कीमत लगभग 25,000 करोड़ रुपए आंकी जाती है। उस पर उमाकांत तिवारी गुट का कब्जा हुआ। ধর্মের পাশাপাশি রাজনীতিতেও বিশেষ রুচি ছিল রামবৃক্ষের গুরুর। দূরদর্শী নামে একটি দল গড়ে 8এর দশকে ভোটেও লড়েছিলেন, প্রার্থী দিয়েছিলেন 12টি রাজ্যের 258টি কেন্দ্রে, যদিও বিশেষ সফল হননি। শীর্ষ আন্দোলন করতেন নেতাজির নাম নিয়ে, আর গুরু বলতেন সত্যযুগ ফিরে আসবে। সত্যযুগ বা নেতাজি কেউই ফিরে আসেনি, কিন্তু উদ্ভট এই আন্দোলনের সূত্র ধরে শিরোনামে উঠে এসেছে গুরু শিষ্যের নাম, এবিপি আনন্দ।
কোনো সন্দেহ নেই সুরজিৎ বাবু যে নেতাজির নামে একটা জাদু আছে, নেতাজি ফিরে আসবেন এই বললে, মানে আমি বলছি যে কয়েক হাজার লোক তো জড়ো হয়েছিলেন, তারপরে তারা জুতো ছুঁড়েছিলেন নেতাজিকে না দেখে বাবা আবির্ভূত হওয়া, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি এই যে গুরুবাদ এবং তাদের রাজনীতির প্রতি যে নৈকট্য, মানে আমি বলছি সাহিত্য থেকে শুরু করে বাস্তব জীবন, এমনকি এই 2016 ভারতবর্ষ একই রকম আছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই তুলসীদাস মহারাজ বা জয় গুরুদেব 1970 সালে ইউপিতে একেবারে রাজনীতি করবেন এই উদ্দেশ্য নিয়ে আসেন এবং 1991 সালে একটা দুটো নয় 300 জন প্রার্থী দিয়েছিলেন, তাদের প্রত্যেকের জামানত জব্দ হয়েছিল। কিন্তু আমি বলছি আমার প্রশ্নটা হচ্ছে এই রাজনীতির প্রতি এদের আকর্ষণটা কেন, বা কতটা সম্পৃক্ত একটা গুরুবাদ এবং রাজনীতি ভারতবর্ষে? দেখুন, যারা ওই মানে হিস্টোরিক্যালি দেখলে দেখবেন যে রাজনীতির সঙ্গে ধর্মীয় গুরু বা ধর্মের একটা কিন্তু সম্পর্ক আছে। ইউরোপে দেখুন, পোপ যদি না ক্রাউন দেয় এম্পারার হয় না। নেপোলিয়ন একটি এক্সেপশন, কিন্তু নেপোলিয়নে তারপরে যখন মানে যখনই রাজা দেয় চার্চ ভার্সেস কিং শুরু হয়ে গেছে, পোপ চলে এলো, যখনই আমার রাজা আছে তাকে ঘিরে রেখেছে মানে এই প্রিস্টরা আছে। ফলে রাজনীতির সঙ্গে ধর্মের একটা সম্পর্ক কিন্তু হিস্টোরিক্যালি অ্যাভেলেবল আমাদের কাছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু নতুন কথা নয়। যে জিনিসটা খুব ইন্টারেস্টিং এখানে সোশিওলজিক্যালি স্পিকিং, সেটা হচ্ছে যে এই যে একটা রিলেশনশিপ অফ পাওয়ার, যেটা স্টেট সেকুলার, আমরা এখনো কিন্তু কনস্টিটিউশনালি সেকুলার স্টেট, এই আলোচনাটা কিন্তু হচ্ছে না। সেকুলার স্টেট আমরা, এই সেকুলার স্টেট কতদিন চোখ বন্ধ করে থাকবে, ভাববে যে না এই যে সমস্ত কার্যকলাপ থাকলে পরেও আমার কোনো আপত্তি নেই, এটা কেন সে বলছে? এখানে একটা কনস্টিটিউশনাল প্রবলেম চলে আসছে। দ্বিতীয়ত এই যে মানে নেতাজিকে নিয়ে আসা, একটু সুজাতা বলছি খুব ভালো কথা, নবজাগরণ হচ্ছে নেতাজিকে সামনে রেখে আমি একটা অন্য কাজ করছি। একদম এই যে করছে এইটা আমাদের দেখবেন যে একটা কাল্টিস্ট একটা রিলেশনশিপ আছে। আমরা কাল্ট বলছি, জানি না বাংলায় ঠিক কি হবে এটা, কিন্তু কাল্ট মানে বাংলা ঠিক হয়তো নেই, আমরা সম্প্রদায় বলি, কিন্তু আমরা অবতারবাদ। কাল্ট একটা এমন জায়গা আমার মনে হয় যে খুব ঠিক কথা, কাছাকাছি কাছাকাছি একটা ব্যাপারটা হচ্ছে একটা র্যাডিক্যাল ইন্টারপ্রিটেশন অফ এ মেইনস্ট্রিম ডিসকোর্স। আমি এমন করে এটাকে র্যাডিক্যালি করলাম, আমার মতন আমি করে ওই বলতে আরম্ভ করলাম, আমার মতন করে আমি বলছি, এবং সেইখানেতে একটা কাজ এখানে আসছে যেটা সাম্প্রতিককালে, যে ধর্ম এবং রাজনীতি এখানে একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, লেজিটিমাইজ করছে। কিন্তু এটা কিন্তু আমাদের একটা ডেফিসিয়েন্সি, কারণ আমরা সমাজকর্মী হিসেবে আমরা সেই সেটা আউটকাম, কিন্তু আমি প্রসেসের কথা বলছি, প্রসেসটা কিন্তু সেটা কাম্য নয়। আমি মরাল জায়গায় আমি ডেমোক্রেটিক পলিটিক্সে কাম্য নয়, আমি এটা বিজেপি গভীরভাবে আমি বলবো না। কিন্তু কোনো সন্দেহ নেই যে ঐতিহাসিকভাবে ভারতবর্ষে এই রাজনৈতিক মদতপুষ্ট গুরুবাদের রয়েছে, এবং এই গুরুদের কীর্তি কাহিনী ইতিহাস দেখাচ্ছে, একবার নয় বারবার ভারতীয় রাজনীতিতে। দেখুন, মথুরায় রামবৃক্ষ যাদবের ফুলে ফেঁপে ওঠার নেপথ্যে উত্তরপ্রদেশের শীর্ষ রাজনীতিকদের মদতের অভিযোগ উঠছে। তবে স্বঘোষিত গঠব্যান্ডের রাজনৈতিক কানেকশন অবশ্য নতুন নয়। এই তালিকায় একদম ওপরের দিকে থাকবে ধীরেন্দ্র ব্রহ্মচারীর নাম, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার ছেলে সঞ্জয় গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ইন্দিরার উত্তরসূরি নরসিংহ রায়ের সঙ্গেও চন্দ্রস্বামী বা নেমিচাঁদ জৈন নামে এক স্বঘোষিত গঠব্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্কের কথা রাজনৈতিক মহলে অত্যন্ত সুবিদিত। ইন্দিরা গান্ধীর সঙ্গে আরেক স্বঘোষিত ধর্মগুরু স্বামী সদাচারেরও যোগাযোগ ছিল। জেলবন্দি আশারাম বাপুর সঙ্গে বিজেপির একাধিক শীর্ষ নেতার সম্পর্কের কথাও বহুল চর্চিত। আবার যোগগুরু রামদেবের সঙ্গেও বিজেপির সুসম্পর্কের কথাও কারো কাছে গোপন নয়। হরিয়ানার বাবা গুরমিত রাম রহিমের সঙ্গেও কখনো বিজেপি কখনো অন্য দলের সম্পর্কের কথা সামনে এসেছে। কখনো রাজনীতিবিদদের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে স্বঘোষিত নানা ধর্মগুরুর বিরুদ্ধে, কখনো আবার রাজনৈতিক মদতে ফুলে ফেঁপে উঠেছেন বহু গডম্যান। দেওয়া নেওয়ার সেই ট্র্যাডিশন চলছেই। এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই যে ভারতীয় রাজনীতিতে অত্যন্ত বাস্তব ছবি যুগে যুগে এটা হয়ে এসছে। আমি যেটা বলছিলাম যে আজকের ঘটনা যেটা আলোচনা হচ্ছে, এই ভদ্রলোকের যিনি গুরু, এই যে জয় গুরুদেব, তার বিশাল প্যালেস দেখালেন, আর 15,000 না 20,000 কোটি টাকার। আপনি খবর নিয়ে দেখবেন যে এই মথুরাতেই তো আশ্রম, বিশাল পরিমাণ টাকা পয়সা। ইউপিএ সরকারের সময় তারা ফুলে ফেঁপে উঠেছে।
তারা কোনোদিন ইউপিএ তখন বলেনি যে এটা, এই যে আজকে ওম প্রকাশ বাবু বলছেন না গণতন্ত্রের জন্য ভালো না, তখন ওম প্রকাশ বাবুরা বলেননি এটা গণতন্ত্রের জন্য ভালো না। যে আলোচনাটা তোমাদের হচ্ছিল, আমি খুব সামান্য খুবই অজ্ঞ লোক, ধর্ম হচ্ছে মানুষের উত্তোলন, অন্ধকার থেকে তোমাকে আলোর পথ দেখাবে যারা ধর্মীয় গুরু। এটা আমার কথা না, স্বামী বিবেকানন্দ বলছেন যে আধ্যাত্মিকতার মধ্যে রাজনীতি বা সাংসারিকতা আসে না। আধ্যাত্মিকতা হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যাবে, প্রতি মুহূর্তে উত্তোলন, প্রতি মুহূর্তে উদ্বোধন করাবে। আর এখানে তো আধ্যাত্মিকতাটাকে সামনে রেখে ব্যবসা হচ্ছে। না না, এই রামবৃক্ষ যাদব আমি বলছি কিসের আধ্যাত্মিকতা? আধ্যাত্মিক কোন গুরু তার আশ্রমে, আমি বলছি অটোমেটিক রাইফেল, গোলা, কার্তুজ, যেটা বর্তমানে ঘটেছে সেটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের বিশাল বড় গাফিলতি। এটা ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে পড়ে, এনকারেজমেন্ট ছিল, কোনো ডাউট নেই। আর এটা নিয়েও কোনো ডাউট নেই যে বিগত সরকারগুলি, সে কংগ্রেসের সরকার হোক, অন্যান্য দেশ সরকার হোক, এই সরকারগুলির অনেক নেতা মন্ত্রী তারাও কিন্তু আর কি নানা সময় এই কাল্টবাদকে প্রশ্রয় দিয়েছেন। কিন্তু এটা কোনো সময় কাম্য হতে পারে না। কনস্টিটিউশন সায়েন্টিফিক টেম্পারের কথা বলে, লিবারালিজমের কথা বলে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সারা ভারতবর্ষে তুমি দেখবে যে নতুন করে পলিটিক্যাল লেজিটিমেসি হচ্ছে, বিশেষ করে আরএসএস এর যে বিশ্বাস, তারা অবতারবাদে বিশ্বাস করে এবং প্রধানমন্ত্রী তার পৃষ্ঠপোষক, নানা রকম উদাহরণ রয়েছে। এটা কাম্য নয়। কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী তারা যদি করেন সেটা গৌরবের হতে পারে না, পলিটিক্যাল পার্টিরা যদি করে সেটা গৌরবের হতে পারে না। আর কনস্টিটিউশনাল প্রভিশন বলে দিই, তোমরা বললে স্টেট উইদিন দ্য স্টেট, কনস্টিটিউশনে আমি 15টা প্রভিশনের কথা খুব দ্রুত তোমাকে বলে দিচ্ছি, যেখানে বলছে যে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে। প্রথম কথা, ভারতবর্ষ কিন্তু ফেডারেশন নয়। আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন বলে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট। এখানে সেন্ট্রালাইজ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাওয়ার রয়েছে। ইন্ডিয়ার সভরেনিটি, ইন্ডিয়ার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, রিলেশনশিপ উইথ ফরেন কান্ট্রি যদি বিপজ্জনক হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা আর্টিকেল 3 শেষে শুধু একটা ছোট্ট কোটেশন আপনাদের জন্য রাখবো। রোমাঞ্চকর কিনা জানি না মশাই, কিন্তু ইদানিং এক জাঁদরেল সাধুর আবির্ভাব হয়েছে। প্রয়াগ থেকে সোজা এসেছেন কাশীতে। জয় বাবা ফেলুনাথ এবং সোনার কেল্লা আমরা দেখেছি, ভবানন্দ আর তা চেলা মন্দার বোস শিকাগোতে আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্র খুলেছিলেন। বিপুল ব্যবসা হয়েছিল, কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের সমাজে, সাহিত্যে, সব জায়গায় যদি পরশুরাম দেখি, জগন্নাথ ঘাটে লঙ্কা খেগো মির্চাই বাবা আছেন। আবার টিকি থেকে 18 ইঞ্চি স্পার্ক ঝাড়া রাজশাহীর তরিদানন্দ ঠাকুরের কথাও আছে। কিন্তু সব মিলিয়ে এই মুহূর্তে রাজনীতির এত কাছে এই অবতারবাদ এবং গুরুবাদ, তা বোধহয় শেষ পর্যন্ত ডেকে আনলো এই দুজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারীর মৃত্যু এবং 26 জনের মৃত্যু, 150 জনের আঘাত। এই গোটা বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই নজর থাকবে, আপনাদের নজর থাকুক। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই হরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।